আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল নবম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের জন্য কৃষি শিক্ষা সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো আশা করি তোমাদের পরীক্ষা ভালোই যাচ্ছে। তো তোমরা যারা এখনও ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। তো চলো আর বেশি কথা না পারিয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদের সৃজনশীল প্রশ্ন 40 মার্কের থাকবে। তো এখানে বলা হয়েছে যে কোনো 4টি প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে। তো এখানে 1 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে আলিম মিয়ার বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ এলাকার, যেখানে শুষ্ক মৌসুমে একটানা 20 দিনের অধিক সময় বৃষ্টিপাত হয় না, ফলে তিনি তার আবাদি জমিতে ধান উৎপাদনে ব্যর্থ হন। এ ব্যাপারে তিনি কৃষি কর্মকর্তার শরণাপন্ন হলে তিনি এই বিষয়টিকে জলবায়ুর প্রভাব বলে মন্তব্য করেন। তো এখানে তোমাদের ক নাম্বার দিতে বলা হয়েছে যে অভিযোজন কাকে বলে। ক নাম্বার অভিযোজন কাকে বলে। তারপরে দেখো খ নম্বর বলা হয়েছে প্রলিন কিভাবে ফসলের খরা সহনশীল করে সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তারপরে গ নম্বর দেখো আলিম মিয়ার জমিতে চাষ উপযোগী ধানের ধারণ ব্যাখ্যা করো, মানে চাষ উপযোগী ধানের ধরন ব্যাখ্যা করতে বলা হয়েছে। তারপরে ঘ নম্বর দেখো ফসল উৎপাদনের ক্ষেত্রে কৃষি কর্মকর্তার মন্তব্য বিশ্লেষণ করো, এটা হচ্ছে ঘ নাম্বার। তো আশা করি তোমরা 1 নম্বর প্রশ্নটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো দেখো এখানে 2 নম্বর সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে রহিমা বেগমের বাড়িতে 120 শতকের একটি পুকুর আছে। পুকুরটিতে তিনি সেখানে হাঁস মুরগি মাছের সমন্বিত চাষের সিদ্ধান্ত নেন এবং সেখানে মাছের 8 থেকে 10 সেন্টিমিটার আকারের পোনা ছাড়েন এবং স্বাবলম্বী হলে। তো এখানে তোমাদের এটা ভালোভাবে পড়বা, তারপর দেখবা যে তোমাদের কি প্রশ্ন এসেছে। তো প্রশ্নটা এখানে বলা হয়েছে ক নাম্বার যে ঔষধি উদ্ভিদ কাকে বলে। ঔষধি উদ্ভিদ কাকে বলে তোমরা বইটা খুললে পেয়ে যাবা। তারপরে দেখো খ নাম্বার বলা হয়েছে অতি তিউর কি সেটা ব্যাখ্যা করো। তারপর গ নম্বর বলা হয়েছে যে রহিমা বেগমের পুকুরের জন্য হাঁস ও মাছের অনুপাত নির্ণয় করো। তারপর ঘ নম্বর এখানে বলা হয়েছে আর্থিক বিবেচনায় রহিমা বেগমের কর্মকাণ্ডটি মূল্যায়ন করো। তো আশা করি তোমরা 2 নম্বর প্রশ্নটা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা গাইড খুলে অথবা বই খুলে যে কোনো মাধ্যম থেকে এটা পেয়ে যাবে, খুব সুন্দরভাবে পরীক্ষার আগেই পড়ে নেবে আশা করি। তো চলো এখন পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। তো 3 নম্বর প্রশ্ন এখন দেখো, এখানে বলা হয়েছে উদ্দীপক দেওয়া হয়েছে যে হাসান তার চিংড়ি চাষের লবণাক্ত জমিতে ফসল চাষের সিদ্ধান্তের কথা উপজেলা কৃষি কর্মকর্তাকে জমির প্রকারভেদ, উত্তম মাধ্যম লবণাক্ততা, সহিংস ও সংবেদনশীল ফসল চাষের পরামর্শ দেন। তো জমিতে বৃধান 40 এবং 41 এবং মাঝারি বা উঁচু জমিতে বাড়ি আলু 22 চাষের কথা বলেন। তো দেখো এখানে ক নম্বর বলা হয়েছে যে খরা কাকে বলে। খরা কাকে বলে। তারপর বলা হয়েছে যে খ নম্বর খরা সহিংস ফসলের বৈশিষ্ট্য উদাহরণ সহ বুঝিয়ে লেখো। তারপরে গ নম্বর দেখো বলা হয়েছে যে হাসানের জমিতে যে সকল ফসল চাষ করা যাবে তার একটি সম্ভাব্য তালিকা দাও। তাহলে তোমাকে এখানে তালিকা লিখতে হবে। তারপরে ঘ নম্বর দেখো এখানে বলা হয়েছে যে কৃষি কর্মকর্তা কেন এবং কোন ফসলের জাতগুলো চাষে উদ্বুদ্ধ করেন সেটা তোমাকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো আশা করি এটা বুঝতে পেরেছ। চলো আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাই। তো প্রিয় বন্ধুরা এখানে দেখো 4 নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে। তার আগে আমি একটা কথা বলতে চাই, আমার একটা আবদার, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং সেই সাথে একটা লাইক করে দিয়ে আমাদেরকে জানিয়ে দাও ভিডিওটা কেমন হয়েছে এবং তোমরা সামনে পরীক্ষাগুলোর জন্য কী কী সাবজেক্ট চাও, কী কী ভিডিও চাও সেটা আমাদের কমেন্ট করবা। তো ঠিক আছে, এখন দেখো 4 নম্বর প্রশ্নে সাব্বির তার জমিতে ধান চাষ করতে চায়। এজন্য সে 1 শতকের 1 ফলন জমি পেতে হলে বীজতলা থেকে সঠিক পরিচর্যা গ্রহণ করা জরুরি। তো এখন দেখো মূল কথা ক নম্বর তোমাদের প্রশ্নগুলো দিতে হবে ক, খ, গ। তো ক নম্বর বলা হয়েছে যে কৃষকের ভাষায় মাটি কাকে বলে। কৃষকের ভাষায় মাটি সংজ্ঞা দিবা। তারপরে খ নম্বর বলা হয়েছে বীজতলায় রাসায়নিক সার ব্যবহার না করা উত্তম কেন। তারপরে দেখো গ নম্বর বলা হয়েছে সাব্বির কীভাবে বীজতলা তৈরি করবে সেটা ব্যাখ্যা করতে। তারপরে ঘ নম্বর বলা হয়েছে সঠিক পরিচর্যা গ্রহণে সাব্বিরের করণীয় কাজগুলো বর্ণনা করো। তো আশা করি বন্ধুরা তোমরা 4 নম্বর প্রশ্নটাও বুঝতে পেরেছ। এখন দেখো 5 নম্বর প্রশ্নে একটা চিত্র এ দেওয়া রয়েছে এবং চিত্র বি দেওয়া রয়েছে। তো 2টা চিত্র তোমরা ভালোভাবে দেখবা, তারপরে তোমরা প্রশ্নগুলো পড়বা। তো ক নম্বর তোমাদেরকে বলা হয়েছে অর্জুনের ব্যবহৃত অংশ কী। অর্জুনের ব্যবহৃত অংশ কী। তারপরে বলা হয়েছে তুলসী উদ্ভিদের ব্যবহার লেখো। তারপর গ নম্বর বলা হয়েছে উক্ত বি ফলটির ভেষজ ব্যবহার লেখো। তারপর ঘ নম্বর বলা হয়েছে উক্ত এ ফল বিভিন্নভাবে অনেক রোগের উপশমে ব্যবহৃত হয়, উক্তিটির যথার্থতা
বিশ্লেষণ করো। তো প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা 5 নম্বর প্রশ্নটাও বুঝতে পেরেছ। তারপর 6 নম্বরের দিকে একটু তাকাও। দেখো এখানেও কিন্তু একটা চিত্র দেওয়া রয়েছে এবং ক নম্বরে তোমাদেরকে বলা হয়েছে যে ঘোড়া পোকা কোন ফসলকে ক্ষতি করে। ঘোড়া পোকা কোন ফসলকে ক্ষতি করে। তারপরে বলা হয়েছে একটানা খরা বা বৃষ্টি পাটের ক্ষতির কারণটা কি সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তারপর গ নম্বর দেখো উপরের চিত্রের পোকাগুলো সে ফসলের 3টি রোগের লক্ষণ তোমরা লিখতে বলা হয়েছে। তারপরে ঘ নম্বর দেখো উপরের চিত্রের পোকা দুটির লক্ষণ ও দমন পদ্ধতি বিশ্লেষণ করো। তো আশা করি তোমরা 6 নম্বরটা বুঝতে পেরেছ। তো বন্ধুরা, এখন দেখো তোমাদের 7 নম্বর প্রশ্নে 3টা চার্ট দেওয়া রয়েছে। শিল্প কারখানা, মোটর গাড়ি, লঞ্চ, উড়োজাহাজ, ইটের ভাটা, আণবিক চুল্লি ইত্যাদি। তারপরে বলা হয়েছে গ্রিন হাউস গ্যাস। তারপরে বলা হয়েছে জলবায়ু পরিবর্তন। তো বন্ধুরা, তোমাদের ক নম্বরে দেওয়া রয়েছে অভিযোজন কি। তারপর খ নম্বর দেওয়া হয়েছে গমের একটি খরা সহিংস জাতের বর্ণনা লিখতে। তারপর গ নম্বর বলা হয়েছে উদ্দীপকের আলোকে বাংলাদেশে সৃষ্ট পরিবর্তনগুলো উপস্থাপন করো। তারপরে ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের ঘটনা থেকে বাংলাদেশের গবাদি পশু রক্ষায় তোমার কী পরামর্শ থাকতে পারে সেটা তোমরা ঘ নম্বর বিশ্লেষণ করবা। তো আশা করি তোমরা সবগুলো সৃজনশীল প্রশ্নই বুঝতে পেরেছো আশা করি। তো বন্ধুরা, এখন সংক্ষিপ্ত প্রশ্ন। এটা তোমাদের 10 মার্ক থাকবে। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। তো এখানে 7টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার ভিতর থেকে তোমরা যেটা পারবা সে 5টা তোমরা দিবা। তো 1 নম্বর বলা হয়েছে ফসল উৎপাদনে খরার প্রভাব বর্ণনা করো। তারপরে 2 নম্বর বলা হয়েছে বপনের আগে বীজ শোষণ করে নিতে হয় কেন বলো। তারপরে 3 নম্বর বলা হয়েছে কিছু উদ্ভিদ প্রোলিন উৎপাদন করে কেন ব্যাখ্যা করতে বলা হয়েছে। তারপর 4 নম্বর বলা হয়েছে কলা চাষের জন্য কোন ধরনের চারা উপযোগী ব্যাখ্যা করো। তারপরে দেখো 5 নম্বর বলা হয়েছে সকল উফশী ধান আধুনিক নয় সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তারপরে দেখো 6 নম্বর বলা হয়েছে প্রাত্যহিক জীবনে ঔষধি গাছের গুরুত্ব কী। তারপর সর্বশেষ বলা হয়েছে খরা থেকে পশু পাখিকে রক্ষার কৌশল কী কী। তো এরকম 7টা প্রশ্ন সংক্ষিপ্ত দেওয়া থাকবে, তার ভিতর থেকে বন্ধুরা তোমরা যে কোনো 5টার অ্যান্সার করবা। তো আশা করি তোমরা সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা এটা গাইড থেকে পড়ে নিবা, আলফাদা গাইড, যে কোনো গাইড থেকে তোমরা এটা খুঁজে বের করে পড়ে নিবা। আর যদি উত্তর লাগে সেটাও কমেন্ট করে জানাবা। আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের সব কিছুর উত্তর বের করে দেওয়ার জন্য। তো তোমাদের যদি এই ভিডিওগুলো থেকে একটু হলে উপকৃত হও তাহলে তোমাদের সাপোর্ট করা খুবই জরুরি। তোমাদের সাপোর্ট থাকলেই আমরা নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। তো প্রিয় বন্ধু শুভাকাঙ্ক্ষী, তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, সালমানস ক্লিপের সাথেই থাকবা এবং ভিডিও করার সাথে সাথে তোমরা যদি একটু করে উপকার হয় তোমরা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।